কে 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 ওখানে? ভূত এফএম। শাওনের কাছ থেকে একটা ঘটনা শুনছিলাম। শাওন বড়ুয়া আমাদের ঘটনা বলছিলেন একটা, এবং শাওন বড়ুয়া স্টিল আমাদের স্টুডিওতে রয়েছেন, এবং শাওন বড়ুয়ার সাথে তার ফ্রেন্ড রয়েছেন, এবং সেই ফ্রেন্ডের সাথে আমরা একটু কথা বলবো। আপনার নামটা একটু বলবেন? লিসেনার, আমার নাম সাগর চাকমা। আমার নাম রাঙ্গামাটি থেকে আমার হোম টাউন। আপনি রাঙ্গামাটি কোন জায়গায় থাকেন? রাঙ্গামাটি এটা হসপিটাল রোড। ও, হসপিটাল রোডে থাকেন। ওকে, সো আপনি বলছিলেন যে আপনি একটু আগেই বলছিলেন আমাকে যে আপনার একটু আগে শাওন যে ঘটনাটা বললো, একই টাইপের ঘটনা আপনাদের ওইখানে আরো ঘটেছে। জি। কিরকম হয়েছিল সেটা? আমরা তিনজনে একসাথে থাকি, মানে তিনজনে আমরা রুমমেট। তো ফার্স্ট মানে শাওনের আগে মানে আমাদের ফার্স্ট ইয়ার হচ্ছে শ্রমিকের সাথে। তো ঘটনা এরকম যে শ্রমিক ওই দিন ঘুমাচ্ছিল, মানে প্রায় একই টাইমে আমরা ঘুমাই সবাই একসাথে, কিন্তু ওই দিন সম্ভবত শাওন ছিল না, মানে আমরা শুধু জাস্ট দুইজন ছিলাম। তো ওই দিন শ্রমিক মানে ঘুমাচ্ছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে যে একটা লম্বা একটা মানুষ, মানে লোমটম সহ, মানে লম্বা, মানে প্রায় দেয়ালের উপরে, দেয়ালের কাছাকাছি এরকম। তো সে মানে একটা কাঁচি টাইপের একটা নিয়ে ওর পায়ের দিকে কাটতেছে, মানে প্রায় মানে ঘা করার জন্য মানে ডাক দিতেছে, কিন্তু ও জাস্ট কিন্তু ফিল করতে পারতেছে না, মানে ও ঘুমের ঘরে মানে জাস্ট এটা ইয়ে করতেছে। তো পরের দিকে সকালবেলা যখন ও ঘুমের থেকে উঠছে, তো সে দেখে যে মানে তার পায়ের ওখানে মানে দাগের চিহ্ন ঠিকই রয়ে গেছে, এবং একদম মানে সকালবেলায় উঠেও দাগ দেখতে পেয়েছিল, এবং আপনারা দেখতে পেয়েছিলেন সেটা, যেটা সে রাত্রেবেলায় একা এক্সপেরিয়েন্স করেছে, সেটা সকালবেলাতেও ছিল। জি। তারপর সকালবেলা আমাদের সে বললো, আর এরপরে শাওনের সাথে যেভাবে এটা হয়ে মানে সেম আমার সাথে মানে এই ধরনের আমি শ্যাডোটা আমি দেখছি। আচ্ছা, সেম জিনিস আপনার সাথেও হয়েছে। আর এমনিতে রাঙামাটিতে কোনো ঘটনা ঘটে না? রাঙামাটিতে তো মনে হয় অহরহ ঘটনা ঘটে। হ্যাঁ, রাঙামাটিতে এই ধরনের অহরহ ঘটে। সেম হলো আমার কাজিনের ওর মানে একটা, ওর কি বলবো মানে ভাগ্নে মানে ছোট কালে মানে একটা অসুখে মারা যায়। তো মারা যাওয়ার পরে আমার কাজিনের সাথে মানে খুব আদর করতো, ওই বাচ্চাটাকে খুব আদর করা হতো ফ্যামিলির মধ্যে, ও খুব আদরের ছিল। তো হঠাৎ মানে এভাবে চলে যাওয়াটা মানে কেউ মেনে নিতে পারে না, সবার মনেই ছিল। আর আমাদের মানে বৌদ্ধ ধর্মে আছে যে আমাদের 7 দিন পরে মানে পরে তারপর কি বলে, মানে এটাকে বলা হয়, আমরা বলে মানে এটা 7 দিন অন্ত্যেষ্টিক্রিয়া এই ধরনের যাচ্ছে। তো মানে ধর্মীয় অনুষ্ঠান করা হয়, মানে ওই দিনে মানে করা। কিন্তু এই 7 দিনের মধ্যে মানে ওর সাথে যা ঘটছে মানে তা মানে করতেছে যে বাচ্চাটা মানে ওর সাথে ওর পাশে গিয়ে শুয়ে পড়তো, মানে দেখতে পেত আর কি। সে দেখতে পেত। শুধু উনি দেখতে পেতেন নাকি আরো অনেকে দেখতে পেত? ওনার ফ্যামিলির মধ্যে সবাই দেখতে পেত, মানে ওরা সবার সাথে মানে করতো বাচ্চাটা, যে তারপর বাড়ির পাশে এসে মানে কান্নাকাটি করতো, যে এই সেই মানে বিভিন্ন ধরনের ভাবে বলতো যে হ্যাঁ তুমি আমাকে তাড়াতাড়ি করো, নাহলে তোমাদের করতে দেবো না, মানে তাড়াতাড়ি আমাকে করো, উদ্ধার করো, আমি আবার ফ্যামিলিতে আসতে চাই, এই ধরনের। তারপর স্বপ্নেও মানে এই ধরনের করতেছে, মানে স্বপ্নের মধ্যেও মানে এই ধরনের দেখাইতো। তো তখন মানে থালা বাসন নাড়ানাড়ি করতো, করতো। আর আমার মামা মানে কাজিন মা বাবা সবাই এটা ফিল করছে, এবং এটা মানে ওই বাড়ির সবাই একসাথে এক্সপেরিয়েন্স করছে। আচ্ছা, এমনি আপনি ব্ল্যাক ম্যাজিকের কথা বলছিলেন রাঙামাটি অঞ্চলে, তো ব্ল্যাক ম্যাজিকে আপনি একটা কথা বলছিলেন বৈদ্য, তো বৈদ্যদের কি ধরনের ক্ষমতা থাকে বা এরকম আপনি বলছেন আপনার বাবা একবার এক্সপেরিয়েন্স করেছিলেন, ঘটনাটা একটু বলবেন? যদিও মানে ঠিক অতটা ভয়ের না, কিন্তু আসলে যে মানে এরকম প্যারানরমাল কোনো ঘটনা ঘটে এবং কেউ যে কিছু বিশেষ শক্তি রাখে, এই ব্যাপারগুলো সেই মানে অনেকেই হয়তো জানতে আগ্রহী হবেন, তো বৈদ্য ব্যাপারটা কি একটু বলবেন? হ্যাঁ, আমার বাবা মানে বয়সে মানে তরুণ বয়সে মানে এই ধরনের বিশ্বাসই করতেন না, মানে উনি যখন কলেজে পড়তেন, তো তিনি মানে এই ধরনের বিশ্বাসই করতেন না, মানে বলতেন যে বৈদ্য মানে এই ধরনের উনি কিভাবে একজন মানুষ কিভাবে ভালো করতে পারতেন, ওনার তো কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, উনি কিভাবে এই ধরনের মানে উনি বিলিভ চিকিৎসা করেন, চিকিৎসা করেন বিভিন্ন ধরনের মানে রোগের চিকিৎসা, আর বিভিন্ন ধরনের মানে মন্ত্রের মাধ্যমে সবকিছু। তো একদিন বাবার ফ্রেন্ড সহ তারা 3 জন, আর বাবা মানে
একটা মানে চায়ের দোকানে চা খাচ্ছিলেন, তো মানে পাশের দিকে মানে উনি মানে এক বৈদ্য ওনাকে দেখার পরে মানে বাবার একটা ঠাট্টা করার জন্য মানে ওনাকে কিছু একটা বলতেছিলেন। তো উনি মানে বললেন যে হ্যাঁ তোমরা তো বিশ্বাস করতেছো না, এসে আচ্ছা বাবা আমি তোমাদের এই ধরনের নিয়ে করতে চাই না, তো তবুও বাবারা মানে ওনাকে করতেছিলেন। আচ্ছা ঠিক আছে তোমরা বসো। তো বাবা সহ ওনার 3 জনকে ওনার গামছাটা নিয়ে জাস্ট মানে 4 জনকে 4 বার দেওয়া হয়েছে। 4 বারে দেওয়ার পরে যে বাবারা তোমরা একটু দয়া করে একটু উঠো। যখন করতে গেছে তখন ওনারা উঠতে পারে নাই, মানে বেঞ্চটা ওনাদের সাথে শরীরের সাথে করা ছিল, বেঞ্চ থেকে কোনোভাবে উঠতে পারছিলেন না ওনারা, কোনোভাবেই না। তো ওনারা যখন মানে অনেক করার পর উঠতে পারতেছেন, পরে মাফ টাফ চাওয়ার পরে তারপর উনি 4 জনকে পানি খাওয়াই দিছিলেন। পানি খাওয়ানোর পর তারপর বাবারা ওইখান থেকে উঠতে পারছিল। এবং আপনি একবার বলছিলেন যে একটা বোতল কারো পেছনে পেছনে গড়িয়ে আসে, এরকম একটা ঘটনা আপনি বলছিলেন, যে কি ঘটনা ছিল জানো ওটা? ওটা ছিল আমার মামার মানে ফার্স্ট যিনি মানে আমার ফার্স্ট উনি মামা মারা গেছিল আমার। মানে উনি মানে ওই গ্রামের বাড়ি, গ্রামের সাইড যেহেতু মানে তখন আমার জায়গাটার নাম বলতে পারবেন? বন্দুক ভাঙা বলা হয়। আচ্ছা, বন্দুক ভাঙা বলা হয়, মানে আমাদের গ্রামের বাড়ি ওই রাঙ্গামাটি সাইডে। তো ওখানে আমার মানে ছোটকালে খুব ছিলেন, একটু চঞ্চল ছিলেন। আর আমার দাদার শখ ছিল যে মানে একটা ছেলে হবে হবে, কিন্তু ওই উল্টাটা হয়ে গেছে, 7 বোন 1 ভাই, উল্টা। তো হুট করে মানে এখন মামা ফার্স্ট যেহেতু হয়েছেন অনেক খুশি ছিলেন সবাই, মানে অনেক তো আমার মামা যখন মানে ছোট মানে খেলাধুলা করতে গেছে সকাল দিকে, খেলাধুলা করে এখন মানে দুপুরের দিকে খেয়ে দিয়ে আবার খেলতে গেছে, বিকাল দিকে এখন আসছে। তো এখন আসছে যে গ্রামে একটা প্রচলিত আছে যে মানে ওইখান দিয়ে মানে গ্রামের মধ্যে একটা শব্দ শোনা যেত, মানে সরল করে একটা মানে শব্দ, মানে বোঝা যেত যে মানে কিছু একটা যাইতেছে, মানে কেউ যাইতেছে। তো বলতো যে মানে ওইটা একটা অশুভ আত্মা, এই ধরনের কিছু, যে বিকালবেলা ওই রাস্তা দিয়ে হাঁটা চলা করা নিয়ম নাই, ভালো না। আর বলা হয়েছিল যে তুমি ওই দিক দিয়ে কোনদিন আসবে না। ওইটা কিন্তু শর্টকাট রাস্তা ছিল, মানে খেলাধুলা করার পর বাসা ওই দিক দিয়ে আসে কিন্তু শর্টকাট রাস্তা, মানে ঘুরে মানে একটু দূরত্ব একটু বেশি। তো মামা ওই দিক দিয়ে মানে ওই দিন মানে বেশি হয়ে গেছিল, সেজন্য মানে শর্টকাট রাস্তা দিয়ে, ছোট মানুষ মানে উনি এত করেন না। তো উনি আসতেছিলেন, তো আসার সময় উনি উপলব্ধি করলেন যে মানে পিছন দিক দিয়ে বোতল একটা কাঁচের শিশি ওনার পিছন দিয়ে আসতেছে, আর ওই সরল শব্দ মানে গড়ানোর শব্দ আর সরল শব্দ মানে একটা অন্য টাইপের, আর পিছন দিয়ে মনে হতেছিল কেউ একজন ওনার পিছনে আসতেছে। তো উনি পিছন দিকে ফিরলে শুধু বোতলটাই দেখতে পেতেন, বোতলটা মানে স্থির, কিন্তু ওনার স্টেপের সাথে সাথে বোতলটাও জায়গা স্থান পরিবর্তন করা শুরু করছে। এখন এভাবে করার পর উনি প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছিলেন। তারপর উনি কোনো মতে দৌড়ে বাসায় গিয়ে বাসায় যাওয়ার পর অজ্ঞান হয়ে গেছিলেন এই নিয়ে। তারপর ওনার জ্বর, মানে ওইখান থেকে ওনার জ্বর, প্রচুর পরিমাণে জ্বর। ওই জ্বর তো আর কোনোভাবে সম্ভব মানে আরই হইল না, কোন বৈদ্য অথবা, আর তখন ছিল গ্রাম সাইডে যে এমন ডাক্তার ওই ধরনের ছিল না, তখন মানে বৈদ্যরাই সবকিছু করতেন, কোন বৈদ্যই ঠিক করতে পারেনি। পরে এই নিয়েই মানে উনি আর বাঁচানো সম্ভব হয়নি। ওকে, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন, এবং তিনি হচ্ছেন সাগর চাকমা। থ্যাংক ইউ সাগর চাকমা আপনাকে। আর এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকে এসএমএস করেছেন আমাকে আল আমিন, এবং আল আমিন এসএমএস করে বলেছেন যে এসএমএসটা পড়ো, তা না হলে হার্ট অ্যাটাক করবো না। হার্ট অ্যাটাক করা একদমই কোনো কারণ নেই। আমাদেরকে রোজলু এসএমএস করেছেন বিশ্বনাথ সিলেট থেকে। এছাড়াও আমাদের এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি আমাদেরকে এসএমএস করেছেন তাসরিফ এসএমএস করেছেন 69, তাসরিফ 69। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি যে শাহরিয়ার এসএমএস করেছেন, পুষ্প এসএমএস করেছেন সিলেট থেকে। আমাদেরকে এসএমএস করেছেন টুপাই বরিশাল থেকে। এছাড়াও নির্ঝর আমাদের এসএমএস করেছেন, আর সেই সাথে আমাদের এসএমএস করেছেন মটুভূত বরিশাল থেকে, খুব ভয় লাগছে তার। এছাড়াও লিটন আমাদের এসএমএস করেছেন আলমাস এসএমএস করেছেন আমাদেরকে ব্লুটুথ ভূত। ওকে, আর এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে সহসা। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন যাত্রাবাড়ি থেকে আশিক, আর আমাদেরকে হ্যাকার জুয়েল এসএমএস করেছেন নারায়ণগঞ্জ থেকে।
আর এছাড়া আমাদের SMS করেছেন তামান্না রাজশাহী থেকে। সো আপনারা যারা SMS করতে চান এবং SMS এ যদি ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই ছোট্ট করে সেই ঘটনাটা জানিয়ে দিতে হবে, মূল ব্যাপারটা। এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। এবং আমাদেরকে নিয়াজ ভয় দেখানোর দায়িত্ব নিতে চেয়েছেন। তিনি বলেছেন যে ভাইয়া, আমি যদি ভূত হতাম তাহলে রেডিও ফুর্তির সব লিসনারদেরকে ভয় দেখাতাম। তাহলে তো মানে ভূত FM এর আর কোনো দরকার ছিল না। শামীম আমাদের SMS করেছেন। এছাড়াও কে ভূত আমাদের SMS করেছেন। আল মামুন SMS করেছেন আমাদেরকে। শরীফ SMS করেছেন। 15টা SMS নাকি তিনি পাঠিয়েছেন, যদিও আমি দেখতে পাচ্ছি যে না, তার এটা হচ্ছে অনেক 8টা SMS পাঠিয়েছেন এখন পর্যন্ত। আমরা একটা পড়তে পারিনি, বাট এখন পড়ে ফেলেছি। এবং তিনি জানাতে চাইছিলেন যে ভূত FM ভালো লাগছে। নিপা রাজশাহী থেকে SMS করেছেন, এটা থার্ড SMS, বাট আমি পেয়েছি এটা ফার্স্ট SMS। এবং তিনি SMSটা পড়তে বলেছেন, আমি পড়ে ফেললাম, বাট আমি কিন্তু আপনার এই নাম্বার থেকে একটি মাত্র SMS পেয়েছি। এনিওয়েজ, আমাদের সঙ্গে আমি বলেছিলাম দুটো অ্যাক্সিডেন্টের ঘটনা শোনাবো, এবং আরো একজন আমাদের সাথে রয়েছেন, আমি তার কাছে চলে যাচ্ছি। এবং আপনার নামটা বলবেন একটু? জি, আমার নাম হিমেল। হিমেল কোথা থেকে এসেছেন? আমি উত্তরা থেকে এসেছি। ওকে, সো হিমেল, আপনি এবং আপনার ফ্রেন্ড, কয়জন ফ্রেন্ড ছিলেন আপনারা? আমরা ওই দিন আমি সহ 5 জন ফ্রেন্ড ছিলাম। 5 জন ফ্রেন্ড ছিলেন এবং ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট করেছেন আপনারা। এবং আরো একটা অ্যাক্সিডেন্টের ঘটনা, যেহেতু আপনাদের সঙ্গে আরেকজন ফ্রেন্ড আছেন, আমি তাকে আরেকটু পরে আনতে চাচ্ছি। উনি একদম সরাসরি হসপিটাল থেকে এসেছেন, রাইট? জি, হসপিটাল থেকে এখানে এসেছেন এবং রিলিজ পেতে মনে হয় বেশ সমস্যা হচ্ছিল। হ্যাঁ। সো তারপরে উনি এখানে এসেছেন এন্ড তিনিও আপনাদের ঘটনা শোনাবেন। সো স্টে টিউন। আগে আমি আপনার ঘটনাটা শুনি। ঘটনাটা 28শে জুন, গত মাসের 28 তারিখে ঘটে। তো ওই দিন আমি দুপুরের দিকে উত্তরায় থাকি আমি, সো ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তো আমরা 5 ফ্রেন্ড মিলে, আমি গাড়ি ড্রাইভ করছিলাম, ধানমন্ডি গেলাম। ধানমন্ডি ওখানে আমাদের কিছু ফ্রেন্ড ছিল, আমরা সবাই একসাথে আড্ডা দিলাম। তারপরে ওখান থেকে আবার আমাদের আরো কিছু ফ্রেন্ড সহ আমরা বাড়িধারা DOHS আসলাম। ওখানে অনেকক্ষণ আড্ডা দিলাম। তো আড্ডা দিতে দিতে রাত 8টা-9টা বেজে গেছে। আচ্ছা। তারপর ওই যারা আমার ধানমন্ডির ফ্রেন্ডরা ছিল, বাড়িধারার ফ্রেন্ডরা ছিল, সবাই যার যার বাসায় চলে গেল। আমরা উত্তরা থেকে যারা এসেছিলাম তারা ডিনার করতে গেলাম একটা রেস্টুরেন্টে বাড়িধারাতেই। তো রেস্টুরেন্টে ঢোকার পরে আমরা খাবার অর্ডার দিলাম, খাবারের জন্য ওয়েট করছি। তো এই সময় রেস্টুরেন্টে দারোয়ান আসলো। তো এসে বললো যে ভাইয়া, গাড়িটা একটু সরাতে হবে, একটা গাড়ি বের হতে পারছে না। তো আমি নিচে গেলাম, যাবার পর গাড়ি স্টার্ট দিচ্ছি, গাড়ি স্টার্ট হচ্ছে না। আমি প্রায় 5 মিনিট ট্রাই করার পরও গাড়ি স্টার্ট হচ্ছিল না। তো আমি আবার রেস্টুরেন্টে আসলাম, এসে আমার ফ্রেন্ডদেরকে বললাম যে গাড়িতে সমস্যা হচ্ছে, গাড়ি স্টার্ট নিচ্ছে না। পরে ওরা বলছে চলো দেখি কি হয়েছে। তারপরে ওরা সবাই আসলো নিচে। আসার পরে আমার এক ফ্রেন্ড আমার কাছ থেকে চাবি নিয়ে গেল, নিয়ে বলছে যে দেখি তো কি হয়েছে গাড়ির। তো সে আর কি স্টার্ট দেওয়ার চেষ্টা করলো। তো ফার্স্ট সে অ্যাটেম্প নিল, গাড়ি স্টার্ট হয়নি। সেকেন্ড টাইম অ্যাটেম্প করার পর গাড়ি স্টার্ট হলো। তো ওই যে গাড়ি তো ঠিক আছে। বললাম যে আমি তো অনেকক্ষণ ট্রাই করছি, গাড়িটা স্টার্ট হচ্ছিল না। ওকে। তো আমি গাড়িটা পরে প্লেস করলাম, আরেকটা গাড়ি বের হলো, আবার আমি গাড়িটা পার্কিং প্লেসে রাখলাম। রাখার পরে আমরা সবাই আবার গেলাম ডিনার করতে। তো ডিনার শেষ করার পরে তখন রাত 11টার মতো বাজে। তো সবাই আমরা আবার নামলাম একসাথে। নামার পর আবার সবাই গাড়িতে উঠলো। তারপরে স্টার্ট দিচ্ছি, গাড়ি স্টার্ট নিচ্ছে না। অনেকক্ষণ ট্রাই করছি, গাড়ি স্টার্ট নিচ্ছে না। তারপর আবার আমার এই ফ্রেন্ড বললো কি ব্যাপার, তো কি হয়েছে? বলি আমি তো গাড়ি স্টার্ট দিচ্ছি বাট স্টার্ট হচ্ছে না। আপনি কত বছর ধরে গাড়ি চালান? আমি প্রায় 4-5 বছর ধরে গাড়ি চালাই। ওকে। তো পরে বলছে দেখি কি হয়েছে। সে আবার কিটা নিল আমার কাছ থেকে, কি নেওয়ার পরে সে ট্রাই করলো। তো সেও 2বার ট্রাই করছে, স্টার্ট নেয়নি গাড়ি। থার্ড টাইম গাড়ি স্টার্ট নিছে। আচ্ছা। পরে বলে এই যে গাড়ি তো ঠিক আছে। বললাম আমি তো তোর সামনেই ট্রাই করলাম বাট গাড়িতে স্টার্ট হলো না, তুই তো দেখলি। পরে বলে আচ্ছা ঠিক আছে, যা হয়েছে নিয়ে গাড়ি চালা। তারপর আমরা 5 জন ফ্রেন্ড সবাই গাড়িতে। তো আমি গাড়ি ড্রাইভ করছি, বাড়িধারা থেকে উত্তরা যাব আমাদের সবার বাসায়। তো যাচ্ছি, গাড়ি নর্মাল অ্যাজ ইউজুয়াল স্পিডে যাচ্ছে। গাড়িতে পিছে যে 3 জন ফ্রেন্ড ছিল ওরা গল্প করছে, আমি গাড়ি চালাচ্ছি, আমার পাশে এক ফ্রেন্ড বসে আছে। তারপরে গাড়ি যাচ্ছে। তো খিলক্ষেত ওভারব্রিজটা পার হওয়ার পরে, খিলক্ষেত যে জায়গাটা উত্তরা হাইওয়েতে,
তো ওভারব্রিজটা পার হওয়ার পর দেখলাম যে গাড়ির রাস্তায় অত গাড়ির প্রেসার নেই অন্যান্য দিনের মতো, রাস্তাটা মোটামুটি ফাঁকা, অল্প কিছু গাড়ি। ওকে। তো তারপর যেটা হলো, একটা পাজেরো টাইপের একটা গাড়ি ছিল। তো আমি সেই গাড়িটাকে ওভারটেক করে যখন সামনে গেলাম, দেখলাম যে ওখান থেকে ভিআইপি টার্মিনাল যেটা আছে, মানে কাওলা ওভারব্রিজটা, ওইটার ওখানে ভয়াবহ ঘটনা রেগুলার ঘটে গাড়ি নিয়ে। হ্যাঁ, তো ওখানে অনেকখানি রাস্তা প্রায় ফাঁকা, বাট ওভারব্রিজের পরে গাড়ি দেখা যাচ্ছে, 2-1টা গাড়ি আছে অনেক দূরে, প্রায় 1 কিলোমিটার রাস্তার মতো ফাঁকা। তো আমি গাড়ির মাঝখানে, মানে রাস্তার মাঝখানে লেন দিয়ে যাচ্ছিলাম। তো পিছনে ফ্রেন্ডরা গল্প করছে, আমার পাশে ফ্রেন্ড বসে আছে, আমি গাড়ি চালাচ্ছি আস্তে আস্তে। তো গাড়ি তখন অ্যারাউন্ড 80 to 100 স্পিডের মধ্যে ছিল। তো আমি গাড়ি চালাচ্ছি, হঠাৎ দেখি আমার গাড়ির সামনে দিয়ে একটি মানে ব্ল্যাক কালারের ফায়ার বলের মতো, যদি আপনারা বলেন, যে আমার সামনে দিয়ে জাস্ট এটা গেল আর আসলো। এটা কি আপনি একা দেখেছেন না আপনার ফ্রেন্ডও দেখেছে? একটু বলেন। আমার পাশে আমার ফ্রেন্ড ছিল, সে একটু পরে তার সাথে কথা বলবো, একটু পরে তার সাথে কথা বলবো, এবং সে দেখেছে সেটা আমরা তার কাছ থেকে শুনে নেবো। এখন আপনি আপাতত বলেন। হ্যাঁ, তো আমি যখন জিনিসটা দেখলাম, আমি তখন অতটা গুরুত্ব দিইনি, যে হয়তো বা রাতে বেলা অন্ধকারে হয়তো ভুল দেখেছি, আমি চোখে ভুল দেখেছি। বাট দেখার সাথে সাথে আমার ফ্রেন্ডরা আমার সাইডে বসেছিল, তো সে আমার হাত ধরলো। আমি তার মুখের দিকে তাকালাম, তার এক্সপ্রেশন ওয়াজ লাইক দ্যাট, যে হোয়াট ইজ দিস, মানে ও দেখছে জিনিসটা, আমিও দেখছি। তারপরে আমার একটু মানে নার্ভাস হয়ে গেলাম, তো আমি আস্তে গাড়িটা স্লো করার চিন্তা ভাবনা করলাম। পরে গাড়ি যাচ্ছে, একটু কমলো স্পিড, বাট হঠাৎ করে দেখছি আমি গাড়িটা মাঝখানে লেন থেকে ডান দিকে চলে যাচ্ছে। আচ্ছা। তো আমি স্টিয়ারিংটা আমার সোজা আছে, বাট গাড়িটা ডান দিকে আস্তে আস্তে সরে যাচ্ছে। আমি যত ট্রাই করতেছি, গাড়িটা আস্তে আস্তে ডান দিকে চলে যাচ্ছে। এই জাস্ট ওই কালো জিনিসটা দেখার পরে? হ্যাঁ। তো তারপর হঠাৎ করে গাড়িটা ওই যেতে যেতে মানে রোডের যে মানে রোড ডিভাইডার আছে, ওখানে গাড়িটার লুকিং গ্লাসের সাইডটা একটু টোকা লাগে, তারপর লুকিং গ্লাসটা খুলে যায় আর কি, ঝুলে থাকে আর কি। তারপরে গাড়িটা সোজা হয়ে গেছে আর কি, মানে জানে যাচ্ছিল, এরপরে কিন্তু গাড়িটা আন্ডার কন্ট্রোল চলে এসেছে, তেমন কিছু হয়নি। তো সোজা হয়ে গেছে, গাড়ি যাচ্ছে। তো আমি ব্রেকে তখন দিতেছি যে গাড়িটা থামাবো, ব্রেক দিয়ে থামাই জিনিসটা আমরা দেখি বেশি ক্ষতি হয়েছে নাকি। সার্টেন টাইমে হঠাৎ আবার ডান দিক থেকে একটা শব্দ হলো, মনে হলো যে ডান দিক থেকে কিছু একটা মানে হিট করছে। আচ্ছা, সামথিং হিট করছে, বাট ওই সময় রাস্তাটা পুরো ফাঁকা ছিল। আমি একটা গাড়ি ক্রস করে চলে এসেছি, ওই সময় রাস্তায় কোনো গাড়ি ছিল না। হিট করার পরেই আমার গাড়িটা পুরো উল্টে গেল, মানে গাড়ির ছাদটা নিচে, চাকা উপরে, রাস্তার মাঝখানে। ওকে। গাড়ির সামনের গ্লাস ভেঙে চৌচির হয়ে গেল, আর সাইডের গ্লাসগুলো সব নামানো ছিল, ওগুলো কিছু হয়নি। তো এটা ঘটার পরেই সবাই পেইন্ট হয়ে, মানে পিছে যে ফ্রেন্ডরা ছিল ওরা সবাই মানে ওই খোলা জানলার ফাঁক দিয়ে বের হয়ে গেল, বেন্ট হয়ে, মানে আস্তে আস্তে সিট থেকে বের হয়ে গেল। এই সময় বের হওয়ার সময় অনেকে হাত পা ছিলে গেছে, অনেকে ইনজিউর্ড হয়েছে, মাইনর ইনজিউর্ড হয়েছে। তো আমার পাশে যে ফ্রেন্ড ছিল, ওরা আবার একটু মানে পায়ের সমস্যা ছিল, সো বের হতে পারছিল না। তো ওরা 3জন বের হয়ে ওকে টেনে বের করতেছে। গাড়িটা তখন কিন্তু রাস্তার মাঝখানে পড়ে আছে, আর আমি যেহেতু ড্রাইভ করতেছিলাম, আমার সিট বেল্ট ছিল। তো আমাকে ওরা জিজ্ঞেস করছে বের হ। আমি বলতেছি আমি বের হচ্ছি, আমি সিট বেল্টটা খুলছি, তোরা বের হয়ে যাচ্ছে। ওরা বের হচ্ছে, আমি সিট বেল্টে নক করছি, মানে সিট বেল্টের বাটনটা প্রেস করতেছি, সিট বেল্ট খুলে গেলে আমি বের হবো। বাট দ্যাট টাইম সিট বেল্টের বাটন প্রেস করার পর সিট বেল্ট খুলতেছিল না, জ্যাম হয়ে গেছে। হ্যাঁ, এটা জ্যাম হয়ে গেছে কোনো কারণে। তো আমার ওই ফ্রেন্ডকে ওরা টেনে বের করার পর ওরা চলে গেছে। আমি বলছিলাম যে তোরা চলে যা, আমি আসছি, বের হচ্ছি। তো আমি অনেক চেষ্টা করার পরেও সিট বেল্ট খুলছিল না। আর তখন আমি সাইডে, মানে বাম পাশে যখন তাকাই, দেখি যে ওই সাইড থেকে গাড়ি আসছে। আচ্ছা। সো এট এ সার্টেন টাইম আমি চেষ্টা করছি সিট বেল্ট খোলার, বাট খুলছে না। মানে একটা সময় আমি চিন্তা করেছিলাম যে হয়তো আর বাঁচবো না, মানে বাঁচার আশাটা ছেড়ে দিলাম। ঠিক সেই সময় যে ব্ল্যাক শ্যাডোটা আমি দেখেছিলাম, ওটা ঠিক মাটি থেকে, মানে রাস্তার কালো পিচ থেকে অন্তত হাফ হাত বা 1 হাত উঁচু দিয়ে আবার গেল এবং আসলো। ওকে। ওটা দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। এরপরে মানে যতই আমি চেষ্টা করছিলাম বের হওয়ার জন্য, পারছিলাম না। আর আমার তখন মানে আশা শেষ। আমি মানে তখন আল্লাহর নাম নিচ্ছিলাম যে এক সময় হয়তো বা একটা গাড়ি আসবে, এসে আমাকে আবার হিট করবে, তারপর আমি ডেড হয়ে যাব। বাট আমার যে ফ্রেন্ডরা ছিল সাথে, ওরা আবার আসলো,
এসে একজন সামনে গাড়ি ঠেকাচ্ছে একটা পর একটা, আর আমার সাইডে দুজন এসে পরে অনেক টানা হেঁচড়া করে সিট বেল্টটা খুলে আমাকে টেনে গাড়ি থেকে বের করলো। এই ছিল ঘটনা। সো এতক্ষণ ধরে এই ঘটনাটি আমরা শুনলাম এবং আমরা সবাই জানি যে উত্তরায় যাওয়ার পথে বা উত্তরা থেকে ফেরার পথে একটা জায়গায়, এবং যে জায়গাটার কথা উনি বলছিলেন সেই জায়গায় প্রতিদিনই মোটামুটি মানে কম বেশি ঘটনা ঘটে। এবং আমি মাঝে মাঝে যখন খুবই অল্প সময়ে উত্তরায় যাই, তারপর আমি বলেছি আমি যতবার গেছি আমার মিস হয়নি দেখতে যে ওইখানে হয়তো গাড়ির কাছের টুকরা পড়ে আছে বা এরকম জিনিস দেখাই যায়। সো আপনাদেরও নিশ্চয়ই এরকম কোনো ঘটনা আছে, সেই ঘটনাগুলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন, লিখে ফেলতে পারেন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে পারেন 9840 নাম্বারে। এবং আমাকে জনি লিখেছেন যে ভূত FM ইজ রিয়েলি রকিং। থ্যাংক ইউ, আপনারা সঙ্গে আছেন বলে আমাদের এই শোটা চালানো সম্ভব হচ্ছে, এবং আরো বেশি ভালো হবে যদি আপনারা আরো ভালো ভালো ঘটনা আমাদের সাথে শেয়ার করেন। সবুজ লিখেছেন নোয়াপাড়া থেকে, সবুজ লিখেছেন হচ্ছে নোয়াশার খুলশি নাকি, না খুলশি না, এটা হচ্ছে হ্যাঁ খুলশি, তো খুলশি চিটাগং থেকে। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি ডেইজি ফ্রম কুমিল্লা, যে ভাইয়া প্লিজ আমার SMS-টি পড়ো। আমি SMS-টি পড়ে ফেলেছি। কাব্য আমাদেরকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি অ্যালিনা। এছাড়াও রোমান আমাদের SMS করেছেন নেত্রকোনা থেকে, আমাদেরকে নাসরিন SMS করেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি যে বুলবুল ঢাকা থেকে SMS করেছেন এবং তিনি বলছেন আমার ঘরের বাইরে থাকার সময় মা রাতে একদিন তেলের পিঠা ভাজার সময় হঠাৎ কি যেন হাত ঢুকিয়ে দিয়েছিল। এরকম ঘটনা কিন্তু আমরা ছোটবেলাতে অনেক শুনেছি। আমাদেরকে ত্রিপর্ণা SMS করেছেন চিটাগং থেকে এবং তিনি ঢাকাতে একটা বেসরকারি ইউনিভার্সিটিতে, প্রাইভেট ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেন এবং তার একটা কাহিনী আছে। আমি বলবো যে অবশ্যই আপনি ভূত FM @radiofurti.fm এ সেটা ইমেল করে দিতে পারেন। এছাড়া আমাদেরকে রূপম SMS করেছেন। এছাড়াও SMS করেছেন MD শাকিল আদনান কক্সবাজার থেকে। আর রানী আমাদের SMS করেছেন রাজশাহী থেকে। এটা তার প্রথম SMS এবং প্রথম SMS-টি আমি পড়ে ফেলেছি। সুজন আমাদেরকে SMS করেছেন বসুপাড়া খুলনা থেকে এবং তার খুলনার ফ্রেন্ডদের SMS কেন পড়া হয় না, অবশ্যই পড়া হয়, তো আপনার SMS পড়ছে এবং এর আগেও খুলনার SMS পড়েছি, আপনি মনে হয় মিস করে গেছেন। এনিওয়েজ আমাদের সঙ্গে সেই গাড়িতেই আরেকজন ছিলেন এবং যিনি হসপিটাল থেকে আমাদের সাথে এসে জয়েন করেছেন, তার সাথে আমরা একটু কথা বলবো এবং তিনি আমাদের তার একটু নামটা আমি প্রথমে জানতে চাচ্ছি। কি নাম আপনার? হ্যালো লিসেনার্স, আমার নাম ইমতিয়াজ, উত্তরা থেকে। ওকে, সো আপনি সেই দিন সেই গাড়িতে ছিলেন এন্ড আপনার ফ্রেন্ড ড্রাইভ করছিল। আপনার ফ্রেন্ড যে জিনিসটা দেখেছেন এবং যেভাবে বর্ণনা করলেন, আপনিও কি ঠিক সেই জিনিসটা সেইভাবেই দেখেছিলেন? জি, সেইভাবেই দেখছি এবং দেখার পরে আমি তার মানে ওকে ইন্ডিকেট করছি যে এরকম একটা কিছু গেছে, তুই দেখছিস কিনা। আচ্ছা, এবং তার কিছুদিন আগে আপনার আরো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং এই যে আবার আপনি আপনার ফ্রেন্ডের সাথে ছিলেন তখন আরো একবার অ্যাক্সিডেন্ট হলো, এবং এর আগে তো কখনো এরকম অ্যাক্সিডেন্ট হয়নি? না, এরকম অ্যাক্সিডেন্ট আর হয় নাই। আপনি তো নিজে বাইক চালান, এই জন্য বলছি যে এর আগে কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই এবং আপনি বলছিলেন যে আপনি বাইক খুব ভালোই ড্রাইভ করেন। তো এই মুহূর্তে আপনার শরীরের অবস্থাটা একটু সবাইকে বলবেন যে কি অবস্থায় আছেন আপনি? এই মুহূর্তে আমার মেরুদণ্ডের 3টা হাড় ভেঙে গেছে আর আমার বাম পা সেন্সলেস আর কি, মানে সেখানে কোনো শক্তি নাই। আচ্ছা, এবং আপনার স্ক্রু লাগানো আছে বেশ কিছু? পিঠে 4টা স্ক্রু আর 2টা পাত লাগানো আছে। 2টা পাত লাগানো আছে। কি হয়েছিল যার জন্য এই অবস্থায় আপনাকে আসতে হয়েছে, এই ঘটনা আমাদেরকে একটু বলেন। জি, আমার ঘটনাটা হয়েছিল 2010 এর ডিসেম্বরে। ওকে, ডিসেম্বরের 20 তারিখে আমার ফ্রেন্ডের কাজিনের বিয়ে ছিল। তো ফ্রেন্ড আমাকে ইনভাইট করছিল যে অবশ্যই সেখানে থাকতে হবে, কিন্তু সেই সময় আমি ঢাকায় ছিলাম না, আমি ছিলাম নওগাঁয়। আচ্ছা, তো 19 তারিখে যখন ও আমাকে ফোন করে যে কালকে উইডিং, তো তোর আসতে হবে, তো তখন আমার মনে পড়ে যে আসলেই। তো তখন আমি রাতে যে নওগাঁ থেকে ঢাকার যে লাস্ট কোচ তার টিকিট কনফার্ম করি। লাস্ট কোচের টাইম ছিল 11:30। কিন্তু আসলে দুর্ভাগ্যবশত আমি বাসটা মিস করি। আচ্ছা, তো মিস করার পর তখন আমি সিদ্ধান্ত নিই যে না, যেতেই হবে। তো তখন আমি সিদ্ধান্ত নিই যে বাইক নিয়ে যাব। আচ্ছা, তো তখন শীতের দিন, রাস্তায় কুয়াশা, বাইক চালানো একটু রিস্কি। তো যাই হোক, আমার সব গোছায় টোছায় রওনা দিতে লাগে প্রায় আধা ঘন্টা 40 মিনিট, মানে 12টা 12:15 দিকে আমি রওনা দিই। তো রওনা দেওয়ার ফলে নওগাঁ থেকে আমার বাইকে তেল ছিল না, মানে তেল ছিল বড় জোর 1 কি 1.5 লিটার। তো এই লিটারে ঢাকা আসা সম্ভব না এই তেলে। আমাদের ততক্ষণে নওগাঁয় যে ফুয়েল স্টেশনগুলো ছিল ওগুলো রাত 12টা পরই বন্ধ হয়ে যায়।
তো আমি সিদ্ধান্ত নিলাম যতটুকু আছে ততটুকু আমি বগুড়া পর্যন্ত যেতে পারবো, এবং বগুড়া থেকে তখন সারা রাত স্টেশন খোলা থাকে, ওখান থেকে নেওয়া যাবে। তো আমি নওগাঁ থেকে রওনা দেই। রওনা দেওয়ার ফলে বগুড়া পর্যন্ত আমার রাস্তায় কোনো সমস্যা হয় নাই। তো বগুড়া এসে আমি বাইকের ট্যাঙ্ক লোড করি, লোড করার পর আমি ওখানে ডিনারটা করি। তো তখন প্রায় 1:30টার মতো বেজে গেছে। তো বগুড়া থেকে সিরাজগঞ্জ যে রোডটা, ওই রুটে প্রায় 15 থেকে 20 কিলোমিটার যাওয়ার পর আমার বাইকের স্পিড তখন 90 to 100। তো এমন সময় হঠাৎ করে স্টার্ট অফ হয়ে যায়। ওকে। একটা রানিং বাইকে সাধারণত এরকম ভাবে স্টার্ট অফ হয় না যদি তেল না থাকে বা ইঞ্জিনে কোনো প্রবলেম না থাকে, কিন্তু সেরকম কোনো প্রবলেম আমি চেক করি কিন্তু ছিল না। আমি কয়েকবার সেলফ নেওয়ার ট্রাই করি কিন্তু সেলফ নেয় না। তারপর আরো 5-10 মিনিট আমি যখন মানে বাইকটা চেক করি যে কোনো সমস্যা হইতেছে কিনা, তেলের লাইন ঠিক মতো আছে, ইঞ্জিনের কোনো প্রবলেম নাই, আবার ভাবলাম যে শীতে ঠান্ডায় জ্যাম হয়ে গেল না, কিন্তু আমি তো এই রান করে আসছি এতক্ষণ। তো যাই হোক, আরো 10-15 বার ট্রাই করার পরে বাইক স্টার্ট নেয়। তো স্টার্ট নেওয়ার পরে আমি 5-7 মিনিট গেছি। তো এমন সময় হঠাৎ করে আমি ফিল করতেছি আমার পিছে কেউ একজন আছে। ফিলটা হচ্ছে বাইকের পেছনে, কারণ আমি বাইক 5 নাম্বার গিয়ার ছিল, আমি যখন 6 নাম্বার গিয়ারে শিফট করি তখন একটা ধাক্কা, মানে বাইকে গিয়ার চেঞ্জ করলে একটা ধাক্কা লাগে। তো ধাক্কা লাগার পরে আমি ফিল করি যে আমার পিছে কেউ একজন আছে, কারণ তার আমার শরীরের সাথে তার শরীরের স্পর্শ লাগছে। তো এরকম করে আমি আর একটু শিওর হওয়ার জন্য আমি ইচ্ছা করে কয়েকবার ব্রেক করি। তো ব্রেক করার পরে আমি বুঝতেছি হ্যাঁ ধাক্কা লাগছে, মানে পিছনে জাস্ট বসে থাকলে কেউ যদি মানে ব্যালেন্সটা ঠিক না রাখতে পারে পিঠের উপরে এসে পড়ে, সেরকম একটা ফিল আপনি পাচ্ছিলেন। তো ধাক্কা লাগতেছে, এরকম সময় আমি একটু মানে নার্ভাস ফিল করি আর ভয় পাই, সোজা কথায় ভয় পাই। তো ভয় পাওয়ার পরে এখন আমি কি করব, মানে আমি আশেপাশে মানে মানে লোকজন বা দোকান এরকম কিছু খুঁজতেছি, কিন্তু হাইওয়েতে আসলে পাওয়া যায় না। তো যাই হোক, কিছু দূর পরে একটা দোকান যাই, দোকানটা প্রায় মানে বন্ধ করতেছে। ওইখানে যাই হোক, ওখানে 10-15 মিনিট আমি বলি যে কিছুক্ষণ থেকে আমি আগে একটু রিল্যাক্স হই নি, তারপরে হয়তো আমি ব্যাপারটা নাও ফিল করতে পারি, মনের ভয় হয়ে যেতে পারে। তো দোকানটা বন্ধ করার পর ওইখানে আর একা বসে থাকার কোনো কারণ নেই। তখন আমি আবার স্টার্ট নেই, স্টার্ট নেওয়ার পরে আবার যখন যাইতেছি আমি এবারও ফিল করতেছি না, সামথিং ইজ রং, পিছে কেউ একজন আছে, এবং আমি স্পষ্ট ফিল করতে পারতেছি। যদি শীতের দিনে আমার গায়ে জ্যাকেট ছিল, তারপর আমি স্পষ্ট পাইতেছি যে পিছে শীতল একটা কিছু, ঠান্ডা কিছু, কারণ বাইকের বাতাসটা, ঠান্ডা বাতাসটা আমার সামনের দিক দিয়ে ফেস করতেছে, পিছের দিক দিয়ে লাগার কোনো কথা না, কিন্তু পিছের দিক দিয়ে আমি ফিল করতেছি। তো যাই হোক, আপনার এমন সময় আরো 20-25 মিনিট যাওয়ার পরে এই অবস্থায় আমি তখন স্পিড বাড়াই দিছি যে আমার যেমনি হোক কোন একটা জায়গায় আমার থামতে হবে, আমি এইভাবে যেতে পারবো না ঢাকায়। তো যাওয়ার পর সামনে আমি একটা হাইওয়ে কোচ দেখতে পাই, তো হাইওয়ে কোচটাকে আমি ওভারটেক করি। তো ওভারটেক করে এমন একটা স্পিডে রাখি যাতে হাইওয়ে কোচের হেডলাইটটা আমার ব্যাকে থাকে, মানে কোনো কিছু যাতে হইলেও যাতে তারা দেখে, আর হাইওয়ে কোচটা যাতে আমাকে ওভারটেক না করতে পারে, এরকম একটা স্পিড রেখে যাওয়ার পরে তো কিছুক্ষণ পরে, প্রায় আরো কিছুক্ষণ যাওয়ার পর হাইওয়ে কোচটা রেস্টুরেন্টে ঢুকে যায়, হাইওয়ে ভিলা। তো ওখানে ঢোকার পর আমিও ওয়েট করি, আরেকটা বাস বের হয়ে এইভাবে আমি যমুনা সেতু পর্যন্ত আসি। আসার পরে এখানে আসার পর আর কোনো সমস্যা হয় না, কারণ ওই রাস্তা অনেক গাড়ি ঘোড়া। তো আসার পর আমি 7টা-7:30টার দিকে বাসায় ফিরি। তো বাসায় ফিরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে ঘুম দেই। ঘুম দিয়ে আমি লিসনারদের বলবো যারা শুনছেন যে উনি অনেক ভালো বাইক চালান, আমি কয়েকবার করে তার কাছ থেকে শিওর হয়ে গিয়েছিলাম, এবং আগের দিন রাতের বেলার ঘটনা উনি বলছেন, এবং এতটা দূর জার্নি করেও কিন্তু তারপরেও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টের কোনো ইয়ে ছিল না। বাট মানে ব্যাপারটা শুরু হয়েছিল আগের দিন রাত থেকে। ওকে, তারপরে তো তারপর আমার যেহেতু পরের দিন বিয়ের অনুষ্ঠানে যেতে হবে, তো আমি 5:30টায় রওনা দিই। তো আমি আসলে বিয়ের লোকেশনটা আমি এক্সাক্ট চিনি না, তো আমার পাশের রোডে যে ফ্রেন্ড থাকে তাকে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার ফলে আমি যখন গ্যারেজ থেকে বাইক করবো, বাইর করার সময় আমি স্লিপ কেটে বা কিভাবে পড়ি সেটা আমি বলতে পারতেছি না, কারণ ওইখানে আমি প্রতিদিন ওঠানামা করি, কোনোদিন কোনো সমস্যা হয় না। সেই দিনে আমি পড়ে গেছি। তো পড়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে হয়তো বাধা টাধা পড়ছে, আমি একটু রেস্ট নেই, কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ওই ফ্রেন্ডকে ফোন করলাম যে আয়। তারপর গেলাম বিয়ে বাড়িতে। যাওয়ার পরে যাওয়ার সময় কোনো প্রবলেম হয় নাই। তো ওইখানে থাকার পরে আস্তে আস্তে 11টার দিকে রওনা দিই ওখান থেকে। তো রওনা দেওয়ার ফলে যখন প্রায় অর্ধেকের কাছাকাছি এসে পড়ছি, তখন হঠাৎ করে ফ্রেন্ড আমাকে বলতেছে যে আমি সেলফোন রেখে আসছি। আমি বললাম সেলফোন ঠিক আছে, রিটার্ন করিয়া। তো আবার গেলাম। তো ওইখানে আবার ফিরতে ফিরতে মানে আবার ফ্রেন্ডের সাথে দেখা করে ফ্রেন্ড সেলফোন নিয়ে ফিরতে ফিরতে 1টা বেজে যায়। 1টা বেজে যাওয়ার পরে তখন মানে রোড একদম ফাঁকা। তো ওইখানে আমি বারবার মানে রাফ চালাইতেছি না, আমি নর্মাল স্পিডে চালাইছি, কিন্তু বারবার মানে অন্যরকম চালাইতেছি, মানে সাধারণত যেভাবে চালাই সেভাবে না। একটু পর পর আমি ব্রেক করতেছি, এটা করতেছি সেটা করতেছি, জিগজ্যাগ দিতেছি আর অনেক ধরনের। তো আমার ফ্রেন্ড বলতেছে তুই এরকম করতেছিস কেন? আমি বললাম আশ্চর্য, আমার সামনে দিয়ে একটার পর একটা এই যেগুলা কুকুর পার হইতেছে, বিড়াল পার হইতেছে, এগুলো কিছু দেখতেছিস না? তো ও বলতেছে না, এরকম তো কিছু আমি দেখতেছি না। তো যাই হোক, আর কিছু যাওয়ার পর আমার ফ্রেন্ড বলে তুই ব্রেক কর। আমি ব্রেক করলাম। ব্রেক করার পর তোর চালানোর দরকার নেই, আমি চালাই, তোর হয়তো অসুবিধা হইতেছে, কালকে সারাটা জার্নি করে আসছিস। তা আমি আবার
আমার কালকে রাতে কাহিনীটা কাউকে মানে বলার আমি সুযোগ পাই নাই ওকে। তো যাই হোক, ও যখন চালায়, ও চালানোর পরে কোনো প্রবলেম নেই, ও স্মুথলি চালাইতেছিল। তো চালানোর পর আপনার আরো 20-25 মিনিট পর আমি দেখতেছি যে সামনে একটা লোক, সাদা পাঞ্জাবি কি সাদা শার্ট পরা সেটা আমি ঠিক বলতে পারবো না, সাদা একটা কিছু পরা, সে রোড ক্রস করতেছে। ঠিক আছে, তাই আমি ভাবছি যে আমার ফ্রেন্ড সেটা দেখছে, সে সেটা দেখে সেভাবে ফাঁকা রাস্তা, কিচ্ছু নাই তাছাড়া। ওকে। তো ওই লোকটা রোড ক্রস করতেছে, যখন প্রায় কাছাকাছি এসে পড়ছি তখন আমি বলছি কি রে, তুই বাইক ব্রেক করতেছিস না কেন? ও বলছে ব্রেক করবো কেন? আমি বললাম আরে সামনে মানুষ তো। ও বলে কই মানুষ? এই কথাটা বললো আর সাথে সাথে একটা ক্র্যাশ হলো। তারপর আমি সেন্সলেস হয়ে যাই, আমার জ্ঞান ফিরে পরের দিন হসপিটালে। আচ্ছা। তো হসপিটালে যখন আমি প্রথমে জিজ্ঞেস করতাম ফ্রেন্ডের কি অবস্থা, দেখি ওর কিছুই হয় নাই, শুধু পায়ের একটা জায়গায় একটু ছিলছে। তো ওকে আমি বলছি কিভাবে কি হইলো, আর আমি তখন দেখতেছি যে আমি শরীরের মানে বুকের নিচ থেকে কিছু নাড়াইতে পারতেছি না, হাত পা প্যারালাইজড হয়ে গেছে। তো আমি বললাম, তখন ও বললো যে আমি কিছুই জানি না। আমি বললাম কেন? একটা লোক ছিল সামনে এই সেই। তখন ও বলতেছে যে না, আমি ওইখানে ক্র্যাশ করার পর তুই তো মানে অনেক দূরে গিয়ে বাড়ি খাইছিস আইল্যান্ডের সাথে, তুই সাথে সাথে সেন্সলেস হয়ে যাস, কিন্তু আমার তেমন কিছু হয় না, আমি ওখানে দাঁড়াইছিলাম, তোকে ধরি কিন্তু ওইখানে কেউ ছিল না, এবং আমি যেটা বুঝতে পারছি সেটা সামনে দিয়ে আমার হিট করছে, আমি ব্রেক করার চান্সও পাই নাই। মানে কিছু একটা এসে বাধা একদম সঙ্গে সঙ্গে, বাট সামনে তো রাস্তার সামনে তো এরকম হুট করে কিছু থাকার কথা না, আর স্পিড ব্রেকার থাকলে ওইভাবে পড়ার কথা না। রাইট, স্পিড ব্রেকার থাকলেও সেভাবে পড়ার কথা না। এবং আপনি দেখেছিলেন সেই লোকটাকে, কিন্তু সে দেখতে পায় নাই, বাট তার খুব আজব লেগেছে যে হঠাৎ করে এরকম কিসে বাধা পড়লো এবং কিসে বাধা পড়লো, আর আমি ওকে বা কিসের কথা বললাম, রাইট, কারণ রোডটা খালি ছিল। এবং আপনাদের দুজনের কাছে এই ব্যাপারটা এখন রহস্যই থেকে গেছে যে কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো। এবং আপনি তার আগের দিন রাতের বেলা যেটা বলছিলেন যে আপনি ফিল করছিলেন যে বাইকে আপনার পেছনে কেউ আছে। ওকে, সো এই হচ্ছে ঘটনা, এবং আপনি বলছিলেন যে এই ঘটনাটার কারণে আপনার জীবনটাই মানে পুরোপুরি অন্যরকম হয়ে গেছে, রাইট? জি, আসলে। এবং মানে আপনি আসলেই কি মনে হয় যে এই অ্যাক্সিডেন্টের পেছনে প্যারানরমাল কিছু ছিল, বা আপনার তখনই কি মনে হয়েছিল যে মানে কি মনে হয়, আপনি একটা কিছু বলেন আর কি। হ্যাঁ, মনে হয়, আমি 100% শিওর যে প্যারানরমাল কিছু ছিল, কারণ আমার ফ্রেন্ডও যথেষ্ট, ধরতে গেলে আমার চেয়ে ভালোই বাইক চালায়, ওর কখনো এরকম ভাবে অ্যাক্সিডেন্ট আমরা অনেক করছি, কিন্তু এই ধরনের রাতেও আমরা গাড়ি অনেক চালাইছি, কিন্তু এই ধরনের সিচুয়েশনে কোনো আমরা ফেস করি নাই, এটা আমার লাইফের ফার্স্ট। রাইট। এবং আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে যে আপনি দেখেছেন, সে দেখেনি, কিন্তু বাড়িটা খেয়েছেন এবং রাস্তার মাঝখানে, যেখানে হচ্ছে আপনি বলেন সামনে পুরো ফাঁকা ছিল, সম্পূর্ণ ফাঁকা, এবং বাস টাস কোনো কিছুর কোনো ইয়ে নাই, এবং আশেপাশের মানুষজন নিশ্চয়ই ততক্ষণে আপনাদের এসে সাহায্যও করেছিলেন, তারাও নিশ্চয়ই এরকম কোনো কিছু দেখেন নাই। না, তারা তো আমার ফ্রেন্ডই যেহেতু খোঁজ পায় নাই, এবং সত্যি যদি সামনে কোনো মানুষ থাকো তাহলে ডেফিনেটলি সে মারা পড়তো, অবশ্যই মারা পড়তো, এবং আপনারা জানতেন যে কোনো একটা মানুষ মারা গেছে, বাইকটা ভালো স্পিডে ছিল। সো এই হচ্ছে ঘটনা। এই ঘটনার পেছনে কোনো কারণ বা কোনো ব্যাখ্যা আমরা দিতে যাচ্ছি না, এটা পুরোপুরি আপনাদের ওপরে, যে আপনারা কি ভাবছেন না ভাবছেন সেটা আমাদেরকে এসএমএস করে অবশ্যই আপনাদের মতামত, মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিতে পারেন। সাতিল আমাদের এসএমএস করেছেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, এবং তিনি আজকে আমাদের সাথে আছেন। আকিব শান্তিনগর থেকে এসএমএস করেছেন যে ভাই আজকের কাহিনীগুলো চরম লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে স্বর্ণালী এসএমএস করেছেন যে ভাইয়া আমরা ভূত এফএম শুনে খুব ভয় করছে আমাদের, এবং শাফি আমাদের এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি অভি চিটাগং থেকে, যে আমার একটা কাহিনী আছে, অবশ্যই আপনি ইমেল করে ফেলুন bhutfm@radiofurti.fm এ। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন সবুজ, আমাদেরকে এসএমএস করেছেন পিউ, এসএমএস করেছেন খুলনা থেকে, লিখেছেন ভাইয়া এটা আমার সেকেন্ড এসএমএস, প্লিজ আমার এসএমএসটা পড়ো। আমি আপনার এসএমএস পড়ে ফেলেছি। ফয়সাল সুমন আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলেছেন যে আমরা খুলনা থেকে লিখছি, কিছুক্ষণ আগে একবার বলেছি আপনি খুলনা এসএমএস পড়েন না, আমি তো পরপর দুটো খুলনা এসএমএস পড়লাম। আচ্ছা, আমাদেরকে এসএমএস করেছেন। আচ্ছা, আমি তাহলে বলবো যে খুলনার এসএমএস যদি আমি না পড়ে থাকি তাহলে বলবো যে এটা একদম পুরোপুরি মিথ্যা অভিযোগ, কারণ আমি এসএমএস পড়ছি এবং এসএমএসটা একেবারেই অমূলক হবে আর কি। আমি এছাড়াও দেখতে পাচ্ছি যে গুলশান থেকে আমাদের এসএমএস করেছেন একজন, এবং আমাদেরকে এসএমএস করেছেন মিম রাজশাহী থেকে। সো আরো অনেকে আছেন। তো আমি আগে শুরুতেই একটা ব্রেকে যাব, তার আগে আমি এতক্ষণ কষ্ট করে যে আমাদের সঙ্গে এসেছেন এবং হসপিটাল থেকে অনেক দূর, আপনার হসপিটাল তো সাভারে, রাইট, সাভার থেকে আপনি এসেছেন এবং ওখানে আপনি ফিজিওথেরাপি নিচ্ছেন, রাইট, ফিজিওথেরাপি নিচ্ছেন এখন, এবং এত কষ্ট করে এসেছেন। আমি আসলে কোনো কিছু বলার ভাষা আমার নাই, বাট আপনি যে কষ্ট করে এসে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, এবং আমি বলেছিলাম যে এত রাত্রে সত্যি আপনি আসতে পারবেন কিনা, কোনো প্রেশার ছিল না, বাট আমি আপনাকে দেখে খুব অবাক হয়ে গেছি যে আপনি সত্যি সত্যি এসেছেন। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি আশা করব যে অবশ্যই ভূত এফএম এ যত মানুষ
এই মুহূর্তে আমাদের সঙ্গে এই রাত্রেবেলায় রয়েছেন তারা সবাই একটা থ্যাঙ্কস আপনাকে তাদের পক্ষ থেকে দেবেন যে তাদেরকে আপনার ঘটনাগুলো শেয়ার করার জন্য। অলরাইট, আমরা ছোট্ট ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে ফিরে আসবো এবং যারা এর মাঝখানে SMS করতে চান তারা SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Let's go, cruising through the city that we ain't so the spinning gas city with insane so we ain't showing off, it's just the way that we do it, keeping it out of the blue and I let you through the beach strap on the seat belt, ride like a player, man, I got the streets wet, falling with the car red, I'm going all in, look the buzz, figure that, now we ballin'. Shake on it, show to me, look on it. শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল। চলছে ভূত FM, ঘড়িতে সময় 1:39, অবশ্যই রাত। আর একসাথে অনেকগুলো SMS পেয়ে গেছি আমরা আবারও, এবং আমাদেরকে রাহি SMS করেছেন কুমারপাড়া সিলেট থেকে, এবং তিনি লিখেছেন যে ভূত FM তার কাছে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ, আমারও ভালো লাগলো আপনার SMSটি পেয়ে। সুস্মিতা লিখেছেন বরিশাল থেকে, প্লিজ SMSটা পড়ুন, খুব ঘুম আসছে বাট ভূত FM শোনার জন্য জেগে আছি। থ্যাংক ইউ এখন আমাদের সঙ্গে থাকার জন্য। পলাশ ঢাকা থেকে লিখেছেন ভাইয়া আমি সেকেন্ড SMS করলাম, প্লিজ SMSটা পড়ো এবং কাহিনীগুলো জটিল। থ্যাংক ইউ সো মাচ। দীপু লিখছেন যে আচ্ছা রাসেল ভাই, আমার একটা দারুণ ঘটনা আছে, আমি যদি সেটা SMS ফরম্যাটে টাইপ করে অ্যাটাচ ফাইলে পাঠাই তাহলে কি হবে? আমার যেটা মনে হয় আপনার সবচেয়ে ভালো হবে ইমেল করলে, আপনি মোবাইল থেকেই ইমেল করে ফেলুন, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। এবং ইমেল অ্যাড্রেসটি আরো একবার বলছি, সেটা হচ্ছে ভূত FM BHOOTFM রেডিও ফুর্তি RADIOFOORTI রেডিও ফুর্তি .FM। এখানে আপনি ইচ্ছা করলে ইমেল করতে পারেন। আজাদ আমাদেরকে ধামরাই থেকে লিখেছেন যে আজকের ঘটনাগুলো অনেক বেশি ভালো লাগছে তার কাছে। থ্যাংক ইউ, আপনারা ভালো ঘটনা পাঠালে ডেফিনেটলি ভালো ভালো ঘটনা নিয়ে আমরা ফিরে আসবো। নোমান রাজশাহী থেকে লিখেছেন যে আমার বাইক আছে, আজকের এক্সপেরিয়েন্স শুনে আমার খুব ভয় করছে। বাইক যারা চালান তাদেরকে অবশ্যই একটু সাবধানে থাকতে হবে, এবং রাস্তাঘাটে সবসময় শুধুমাত্র প্যারানর্মাল কোনো কিছু জরুরি না, সবসময় সাবধান থাকাটা সবচাইতে বেশি জরুরি। রানা লিখেছেন ঢাকা থেকে, আই এম গোয়িং টু রংপুর, আই এম ইন, আচ্ছা তিনি হচ্ছে এখন বাসে রয়েছেন এবং তিনি এখন আমাদের প্রোগ্রামটা শুনছেন, এন্ড তিনি বলছেন যে ফিলিং গুড। আমার যেটা মনে হয় যে আপনি রোডে আছেন, আপনার শুনতে নিশ্চয়ই অনেক বেশি ভালো লেগেছে। একটু আগে দুটো রাস্তার ঘটনা ছিল। আতিকুর রহমান আমাদের লিখেছেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজ বরিশাল থেকে, যে ভাইয়া তিনি বলছেন যে আই হ্যাভ নো ব্যাড রিলেশন উইথ ইউ, সো আমার SMS পড়া হয় না কেন? প্রশ্ন তো একই, যে আপনার এটা বোঝা উচিত যে আপনার SMS পেলে ডেফিনেটলি আমি পড়বো, এবং আমি আপনার SMSটা পড়েও ফেলেছি। আর আমাকে আরেকজন পলাশ দিনাজপুর থেকে লিখেছেন যে এটা তার প্রথম SMS, এবং আমি যেন অবশ্যই পড়ে ফেলি, আমি SMSটি পড়ে ফেললাম। মুন্নি ইসলাম মুন্নি আমাদেরকে একটা মেডিকেল কলেজ থেকে, রাজশাহীর একটা মেডিকেল কলেজ থেকে তিনি লিখেছেন যে ভাইয়া আমরা 20 জন একসাথে শুনছি, চরম ভয় পাচ্ছি সবাই। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এত রাত পর্যন্ত থাকার জন্য। মানুষ খুলনা থেকে লিখেছেন ভাইয়া আমরা 2 বন্ধু একসাথে ভূত FM শুনছি, খুব মজা লাগছে প্লাস ভয়ও লাগছে। ওকে, জেনে ভালো লাগলো। ফজলে রাব্বি আমাদের লিখেছেন ভাইয়া আমরা ভূত FM অনেক অনেক ভালোবাসি, কিছু বাস্তব ঘটনা ইমেলে পাঠাতে চাই, প্লিজ বলবেন যে ওগুলো সব বাস্তব ঘটনা। প্লিজ প্লিজ ডেফিনেটলি আমি অবশ্যই বলবো যে বাস্তব ঘটনা। আপনি বাস্তব ঘটনা বললে মানে পাঠালে আমি অবশ্যই সেটাকে অবাস্তব বলে চালাবো না, দ্যাটস ফর শিওর। এবং দীপক আমাদের SMS করেছেন সিলেট থেকে। রোহান আমাদের SMS করেছেন, তার ফার্স্ট তিনি ভূত FM শুনছেন, ওয়েলকাম টু ভূত FM। রাশেদ আমাদের SMS করেছেন, এছাড়াও জাহিদ SMS করেছেন আমাদেরকে ইফতেখার হাসান, এছাড়াও আমাদের SMS করেছেন আসিফ ধানমন্ডি থেকে, এবং তারা নিজেরাও নাকি একটা ভৌতিষ্ঠের মতো একটা টিম তৈরি করছেন। আমার মনে হয় যে এই ব্যাপারটা এখনই করবেন কি আসলে করাটা কি ঠিক? মানে সবকিছু মিলিয়ে কিন্তু জিনিসটা যে রিস্ক নাই এরকম কোনো কিছু কিন্তু বলবো না। আমাদের সাইফুল মগবাজার থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন জিহান হালিশহর চিটাগং থেকে, যে ভাইয়া ভূত FM এর মানে ব্যাকগ্রাউন্ডের যে মিউজিক সেটা তিনি চান। ওকে, কোনো একদিন নিশ্চয়ই রেডিও ফুর্তিতে আসলে আপনি পেয়ে যেতে পারেন। পাপ্পু আমাদের SMS করেছেন, এছাড়া SMS করেছেন আমাদেরকে নিষ্পাপ মাসুম, এবং এছাড়া SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আশিক খুলনা থেকে। প্লিজ রিড মাই SMS, আমি SMS পড়ে ফেলেছি। আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন, তার আগে বলি যারা এখন SMS পাঠাতে চাচ্ছেন তাদেরকে বলি যে মোবাইলের মেসেজ অপশনে চলে যান, সেখানে গিয়ে
টাইপ করুন SHOUT, শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আপনার নামটা বলবেন প্লিজ। কাজী সাফায়েতুল্লাহ। আচ্ছা সাফায়েত, সাফায়েত আপনি আপনার তো বেশ কিছু ঘটনা রয়েছে এবং তার মধ্যে একটি ঘটনা আপনার বন্ধুর একটা ঘটনা রয়েছে, রাইট? তো বন্ধুর ঘটনাটা আমরা আগে শুনি না, ওইটা দিয়ে শুরু করি। আচ্ছা, আমার বন্ধু নাম রাসেল, সে মাদ্রাসায় পড়ে। না, আপনি রাস্তার একটা ঘটনা বলবেন বলেছিলেন। ও রাস্তার যে ঘটনাটা সেটা আমি বলছি, সেটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত ঘটনা, ওটা আমি নিজে দেখছি সম্পূর্ণ। ওই গ্রামটাতে, আমি যে গ্রামটাতে, সেটা আমার নানুর বাড়ি গ্রাম। ওই গ্রামটাতে কারেন্ট নাই, বিদ্যুৎ সংযোগ অনেকদিন ধরেই নাই, এবং খুব নির্জন একটা গ্রাম, আর জংলা টংলা আছে রাস্তার দুই ধারে। এখন আমি হঠাৎ করে বাড়ি ফিরছি, তখন প্রায় বাজে রাত্রে 1টার উপরে। এখন ওই বাড়ি ফিরার পথে যে আমার সামনে মসজিদের কাছে যাইতেই আমি দেখি যে একটা লোক জামা কাপড় বিহীন, সে মোটামুটি 6 থেকে 7 ফুটের উপরে লম্বা, মিনিমাম 7 ফুট তার গঠন। সে আমার রাস্তার পথের সামনে থেকে সে আমার বাম দিকে হেঁটে যাচ্ছে। বাম দিকে হচ্ছে মসজিদের সামনে একটা কল। ওকে। এখন আমি এটা দেখে থমকে যাই, তারপরেও আমি আর ভয় না পেয়ে, মোটামুটি ভয় যাই পেয়েছি, আমি সামনের দিকে এগিয়ে যাই। এখন সে যাকে আমি, ওই লোকটাকে দেখছি, ওই লোকটা যে পর্যায়ে থেকে ডানা আমার বাম দিকে চলে গেছে, ঠিক ওই পর্যায়ে যখন আমি গেছি, তখন আমার মনে হইলো আমি কি একটু দেখি কলের পার তো সে গেল, যে লোকটা কি আসলে আছে কিনা। কিন্তু তখন আমি গিয়ে দেখলাম যে ওই ঘাটটা ঘুরাইতেই আমি কলটা দেখতে পাইছি, কিন্তু ওই জায়গায় কোনো লোকজন আর আমি দেখি নাই। পরে আর দেখতে পান নাই? পরে আর দেখতে পাই নাই। কিন্তু এরকম আরো কয়েকজনের কাছ থেকে আমি শুনছি যে ঘটনা, এই টাইপের ঘটনা অনেক। যে ওইখানে এটা কোন জায়গার ঘটনা বলবেন, বললেন একটু বলবেন? কাপাসিয়া দক্ষিণগাঁও গ্রামের নাম, আড়াল বাজার। ওকে, সম্মানীয় ইউনিয়ন। সো এখানে আপনি রাস্তার একটা ঘটনা বলছেন, রোডের একটা লাশ নিয়ে যাওয়ার ঘটনা, এটা আপনার কোন একটা ফ্রেন্ডের? এটা একটু বলবেন? এটা আমার ফ্রেন্ড বলতে আমার পাড়া প্রতিবেশী, সে প্রফেশনালি ড্রাইভিং করে। আচ্ছা। এখন সে যেটা বললো, এলাকায় একটা সুইসাইড হয় মিরপুরে। সুইসাইডে যে ভিকটিম ছিল কে ওইটা আমি সঠিক জানতে পারি না, তবে যে মারা যায় সে মহিলা ছিল। এখন তার লাশটা হচ্ছে মানিকগঞ্জ নিবে, ওই জায়গায় দাফন করবে, কিন্তু কোন ড্রাইভার কেন জানি ওই দিন রাতের বেলা যখনই শুনছে যে এটা সুইসাইডের কেস বা আরো ঘটনা ডিটেলস জানছে, কেউ যাইতে রাজি হয়নি। পরে যে ছেলেটার কথা বলতেছিলাম, আপনি যাকে ফ্রেন্ড বলতেছিলেন, সে ফ্রেন্ড প্লাস আমার এলাকাবাসী, সে রাজি হয়েছে যে আমি নিয়ে যাব। আমি মোটামুটি একটু জানি, আমি দোয়া টোয়া করে আমি নিয়ে যাব, সমস্যা নাই। আপনারা কে কে গাড়িতে যাবেন, গাড়িতে উঠেন। আর লাশটা যেহেতু ট্যাক্সি ক্যাবে নিব, সেহেতু আমার যে ছাদের উপরে কফিন তখন ছিলই, টিন করা হয়ে গেছে গাড়ির সাথে, সেটা আপনার দড়ি দিয়ে বেঁধে নিছে, নর্মালি যেভাবে নেয় একটা ট্যাক্সি ক্যাবে। এখন সে মানিকগঞ্জে পৌঁছানোর আগে মেইন রোডের কোন একটা মাইলস্টোনের কাছে, সে বাড়ি থেকে প্রায় নিয়ার 10 কিলোমিটার যে জায়গায় সে যাবে, আচ্ছা, ওই জায়গাটায় হঠাৎ করে আপনার গাড়িতে একটা শব্দ হয় যে কিছু একটা খুলে পড়লো বা কিছু। সে মূলত গাড়িটা হালকা একটু ব্রেক করে সে নেমে দেখে যে গাড়িতে না, সবকিছু ঠিক আছে। লাশটা ওইভাবে আর কি, কফিনটা ওইভাবে বাঁধা, ওইটা দেখার হয়নি। পরে যাই হোক, সে আবার গাড়ি স্টার্ট দিল, গাড়িও স্টার্ট নিল। তখন প্রায় কয়টা বাজে আমি সঠিক, এটা আমার মনে নাই সঠিক টাইম। আচ্ছা ঠিক আছে, টাইমটা বড় ফ্যাক্টর না। রাতে তারা বাড়িতে পৌঁছায়। এখন পৌঁছানোর পরে নরমালি যে সবাই গাড়ি থেকে নামে, কফিনটা নামাইতে যায়, কিন্তু কফিনটা নামানোর সময় তারা দেখে যে কফিনটা হালকা হয়ে গেছে, কিন্তু ঘরটা চারদিকে সবকিছু লাগানো আছে, এমনকি ইভেন দড়ি দিয়ে যে বাঁধা ছিল ওইটাও সেম কন্ডিশনে আছে। তারপরে নামার পরে এক পর্যায়ে এসে বলল যে কেন হালকা লাগতেছে, কেন এটা খুলি। এখন খোলার পরে দেখে লাশ আর নাই। আচ্ছা, এখন লাশ নাই, সে তখনই বলল যে কাছে কিনারে কে হুজুর বা ওইরকম হাফেজ সাহেব বা কেউ আছে কিনা, আমি একটু যে জায়গায় আমার গাড়িটা একবার আমি শব্দ পাইছি, যে কোন একটা শব্দ হয়েছে গাড়িতে, আমি ওই জায়গাটা একটু যাবো। আচ্ছা, এখন হাইটা গেলে বেশিক্ষণ লাগবে না, যেহেতু 10 কিলোমিটার রাস্তা, হয়তো বা 1 ঘন্টা লাগতে পারে।
রাইট। কিন্তু এর বেশি লাগবে না, যেহেতু এত বড় একটা ঘটনা, গ্রামের মানুষও যাইতে রাজি হয়েছে। 10-12 জন মানুষ বা 5-6 জন মানুষ নিয়ে তারা যায়। যাওয়ার পরে যেটা দেখে যে লাইট ধরার পরে ওই যেই জায়গাটাতে তারা গাড়িটা ব্রেক করছিল, শব্দ হয়েছিল, তার পাশে একটা মাইলস্টোন, ওই জায়গায় কিলোমিটার ইয়েটা লেখা, ওই জায়গায় লাশটা বসে আছে। দূরের থেকে যখন লাইটটা পড়ছে যে কিছু একটা বসে আছে, কাছে যায় দেখে যে লাশটা সবই ঠিক আছে, একটা পাও নাই। আচ্ছা, একটা পা নাই এবং লাশটা বসে আছে। বসে আছে? হ্যাঁ, বসে আছে মানে কি ওই জায়গায় বসানো অবস্থায়, মাইলস্টোনের পিছনে হেলান দিয়ে বসা। আচ্ছা, এর পেছনে পরে কোনো কারণ টারণ পাওয়া গেছে? পিছনে পরে আর সে কোনো কারণ থাকলো আমাকে আর বলতে চায় নাই। এই ঘটনাটাই সে আমাকে একদিন বলছে, কিন্তু পুরোপুরি সে আর আমাকে বিস্তারিত বলতে চায় নাই। কফিন থেকে লাশটা বেরিয়ে যাওয়াটা খুব আজব, এবং কোনো থেকে ভাঙেনি বা এটা আমি শুনছি, কিন্তু সেও যেভাবে বলছে তার বলার প্রতি আমার একটা ফেথ আছে, কিন্তু এরকম ঘটনা আমি আর আগে শুনি নাই। তবে অবাস্তব তো কিছু না হইতেই পারে, এটা আমার যেটা মনে হয়। ডেফিনেটলি। আপনার সাথে আরো বেশ কিছু ঘটনা ঘটেছিল, তার মধ্যে থেকে 2-1টা বলেন। তার মধ্যে আরেকটা ঘটনা হচ্ছে যে আমি ওই গ্রামেরই ঘটনাটা বলবো, যে ওই গ্রামে আর কি আমার 5-6টা বছর খুব কাটছে, আর আমি বেশ রাত করেই, মোটামুটি আমরা বন্ধু বান্ধব একটু রাত করেই বাড়ি যেতাম। আচ্ছা, যেহেতু বাজার থেকে একবারে হয়তো বিকালের দিকে বাজারে যেতাম, একবার রাতে বাড়ি ফিরতাম। এখন ওই ফেরার পথে হঠাৎ করে আপনার কুলুপাড়া বলে একটা পাড়া আছে, ওই জায়গায় মেইন রাস্তা দিয়ে যে জায়গায় আমি বাড়িতে যাবো, আমার পাশে আমার এক সিনিয়র বড় ভাই আছে। এখন ওই জায়গাটায় হঠাৎ করে আমি যাওয়ার আগের থেকেই মনে হচ্ছে আমি কোত্থেকে জানি একটা কান্নার শব্দ পাচ্ছি, কিন্তু কান্নার শব্দটা বৃদ্ধ মহিলা কিংবা ওই টাইপের কিছু। আচ্ছা, সে যাই হোক, আমি কান্নার শব্দটা পাওয়ার পরে আমি একটু দাঁড়ায় গেলাম। রাস্তার ধারেই কলপারের সাথে আবার বাড়িও। আচ্ছা, কিন্তু বাড়ির খুব কাছ থেকে কান্নার শব্দটা আসতেছে, বোঝা যাচ্ছে যে কলপার থেকে আসতেছে। এখন পরে আমি আমার ওই ভাই প্লাস বন্ধুকে বললাম যে ভাইয়া, এরকম এরকম ব্যাপার, কান্নার শব্দ কি আপনি পাচ্ছেন? আমি তো পাচ্ছি, মনে হয় কোনো বৃদ্ধ মহিলা পড়ে গেছে বা কিছু কলপারে, আসেন একটু ডাক দিয়ে বলি। এখন ডাক দিয়ে বলতে গিয়ে হয়েছে কি, সে বলতেছে আচ্ছা তুই গিয়ে ডাক দে, আমি এনে দাঁড়াইলাম। এখন ওই ডাকার পর্যায়ে যখন আমি আগে ওই কলপারে যাওয়ার আগে আমি একটু চিল্লাইলাম যে বাড়িতে কেউ আছেন, যে মুরব্বী তো কেউ একজন হয়তো পড়ে গেছে, কে আছেন একটু দেখেন। কিন্তু আমি মোটামুটি 3 থেকে 4 বার ডাকাডাকি করেও কোনো শব্দ পাই না। এট এ টাইম আমি কান্নার আওয়াজটা আমার কানে আসতেছে। তখন আমি একটু কৌতূহলবশত কলপারের দিকে এগিয়ে যাই। আচ্ছা, এখন কলপারের দিকে যখন আমি এগিয়ে যাই, সাথে সাথে আমি ওই কলপারে একটু বেড়া ছিল, ওই বেড়াটা ফাঁক করে যখন আমি মাথাটা দিতে গেলাম, তখন দেখি আর কোনো কান্নার আওয়াজও নাই, ওই জায়গায় কোনো শব্দও নাই। আচ্ছা, আর আমি যতক্ষণ ওই জায়গাটায় স্টিল ছিলাম, এই কান্নার ঘটনাটা আমার মনে হচ্ছিল যে আমি মিনিমাম 15 থেকে 20 মিনিট মিনিমাম আমি ওই জায়গাটায়, এই জিনিসটা আমার মাথায় লাগতেছে। কিন্তু এই সময়টাতে আপনার আমি কোনো লোক যাইতে দেখি নাই রাস্তায়, আমি আর ওই ফ্রেন্ড ছাড়া। আচ্ছা, কোন লোক, কিন্তু বাজার 10টার পরে থেকে একদম রাত্রে 1টা থেকে 2টা পর্যন্ত মানুষ এই রুটটা দিয়ে যাতায়াত করে। আচ্ছা, কিন্তু ওই সময়টাতে আমি কোনো লোক দেখি নাই, কারণ লোক দেখলে হয়তো কি আমার ফ্রেন্ড দাঁড়ানো, কান্নার আওয়াজ, কেউ না কেউ হয়তো আমাদের সাথে দাঁড়াইতো বা আমাকে কিছু বলতো, ঠিক না? এই আর কি, ঘটনাটা এই জায়গাতেই শেষ। এর আগে অবশ্য আমার পায়ের কাছাকাছি 2টা বিড়াল ছিল। আচ্ছা, 2টা বিড়াল ছিল। এই ঘটনাটা আমি এটার সাথে কোনো সম্পৃক্ত করি নাই। আমি ভাবছি যে নরমালি একটা বিড়াল রাস্তায় থাকতেই পারে, এটা অসম্ভব। এবং এটা আপনি এর আগে উল্লেখ করেননি এই কারণে, যেটা আপনার কাছে, এটা আমার কাছে একদম ফালতু মনে হয়েছে, বিড়ালের সাথে কোনো কারণ আমার মনে হয় নাই। আচ্ছা, এরপরে আর কিছু আছে? এরপরে আসলে রিসেন্টলি আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে আমার এক ফ্রেন্ডের ঘটনা। সে মাদ্রাসায় পড়তে, যেটা আমি ফার্স্ট টাইম বলতে যাচ্ছিলাম। তার নাম রাসেল, সে আমার সাথেই আছে। তার পরিচয়টা যদি বলেন। আমি একটু পরিচয়টা খালি ওনার কাছ থেকে শুনে নেই, আপনার পরিচয়টা একটু দিবেন আমাদের সবাইকে। আমি মোহাম্মদ রাসেল ভুঁইয়া, গাজীপুর কাপাসিয়াতে আমার বাড়ি। ওকে, আপনি কোন একটা মাদ্রাসায় পড়াশোনা করতেন, তারপরে মাঝখানে আপনি দেশের বাইরে ছিলেন, রাইট? হ্যাঁ, এবং আবার ফিরে এসেছেন। অলরাইট, তো আমরা ঘটনাটা শুনি। আচ্ছা, ঘটনাটা আমি বলতেছি। ঘটনাটা যেটা হচ্ছে, তার সাথে আমার ফ্রেন্ডের সাথে একসাথে পড়াশোনা করে বন্ধু।
সে মোটামুটি মাদ্রাসায় পড়ার কারণে সূরা কেরাত ভালোই জানে। ওকে। সে ওই দিক দিয়ে বেশ রাতে করে অনেক সময় দেশে গ্রামে বাড়িতে ফিরতো, ওই সময় আড্ডা দিত। সে বলতো যে আমি এইগুলা জিনিসগুলা নিয়ে তাই আমি ভয় পাই না। নর্মালি সে ওই ধরনের একটা মন মাইন্ড নিয়ে চলে। আচ্ছা যাই হোক, সে হঠাৎ করে রাতে 3টার দিকে বাথরুম পায়। সে বাথরুমে যাওয়ার জন্য বের হয়। বের হওয়ার পরে আর তার মোটামুটি তেমন কোনো ঘটনা এই কাছাকাছি সময় আমরা শুনতে পাই না। যখন আমরা 4টার দিকে আমার ফ্রেন্ডটা যখন সে 4:30 বা 4:45টার দিকে ফজরের আজানের আগে আগে সেও বাথরুমে যাইতে নেয়। এখন ওই পর্যায়ে যাওয়ার এক পর্যায়ে সে কিছু শব্দ পায়, গুঙ্গানির মতো শব্দ। মানুষ যেরকম গুঙ্গায় অসুস্থ থাকলে বা কোনো ব্যথা ট্যাথা পাইলে সেম এরকম শব্দ পায়। স্বভাবত সে শব্দ পাওয়ার পরে একটু আগাইতে যায়। আগাইতে যাইতে গেলে দেখা যায় যে একটা ওয়াল আছে ওই জায়গায়, বাউন্ডারির ওই পাশে শব্দটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। ওকে। সে তখন একটু ফর্সাও হইছে, প্লাস শব্দটাও একটু বাড়তেছে। এখন পিছনে আবার কিন্তু নর্দমা নোংরা। এখন সে আবার এটা দেখলো যে কারো একটা মাথা দেখা যাচ্ছে, ময়লার মধ্যে কারো একটা মাথা দেখা যাচ্ছে। সে হ্যাঁ হ্যাঁ নর্দমার মধ্যে। আচ্ছা। তার গলার নিচটুকু মাটিতে ডাবানো, পুরাপুরি ডাবানো। সে তখন ওই তার যে প্রিন্সিপাল আছে, যে হুজুর আছে, ওনাকে ডাইকা নিয়ে গেল। সে আবার ওই কতজন লোক স্টুডেন্ট আছে সেগুলা কাউন্ট করলো। কাউন্ট করে দেখে না 1 মিজিং। যে মিজিং ওই ছেলেটাই ওই জায়গায়। তখন তাকে উদ্ধার করা হয় ওই জায়গা থেকে। উদ্ধার করার পরে যেটা জানা যায়, সে আপনার রাতের বেলাতে যখন বের হয় বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে, ওই পর্যায়ে সে কোনো কিছু একটা দেখতে পায়, পরি টাইপের কিছু। সে যেটা বললো যে একটা খুব সুন্দর একটা মেয়ে দেখতে পায়। এখন তাকে ইশারা করতে থাকে। সে তখন আর কোনো কারণে ওই জায়গাটায় না যেয়ে আর পারে না। তার পেছনে সে তার শক্তি হয়তো বা কোনো কারণে লোপ পায়। আর সে তার ইশারায় হাতছানি দিতে দিতে সে কিন্তু যাইতে থাকে। অলরেডি এট এ টাইম সে ওই ওয়ালটা ক্রস করে সে নর্দমার পানির মধ্যে সে ঢুকে যায়। সে যেটা বলে, তাকে লাস্টের দিকে তার ফেজের মধ্যে যেটা দেখা যায় যে উদ্ধার করার সময়, যে তার ফেজের মধ্যে অনেকগুলা দাগ পাওয়া যায়, খামছানোর অনেকগুলা দাগ পাওয়া যায়। এমনকি সে পানিতেও, এই নোংরা পানিতেও অনেক হাবুডুবু খাইছে। সে আর কি বাঁচার মতো তার কোনো, সে খালি এইটুকুই বলছিল যে আমি আর কিছু বুঝতে পারি নাই, শুধু আমি পানিতে ইয়ে করতেছি, আমাকে কেউ খামচাচ্ছে, চুলকাচ্ছে আর কি, আমাকে মেরে ফেলবে এরকম একটা ভয় আমি পাইছি। আর আমি এই কাদার মধ্যে কিভাবে ঢুকলাম আমি আর এটা বলতে পারবো না। অলরাইট। সো এই ছিল ঘটনা। কিন্তু আজকে সময় মোটামুটি, থ্যাংক ইউ আমাদের এখানে আসার জন্য। এন্ড সময় মোটামুটি শেষ। তারপরে আমি ঝটপট কিছু SMS পড়ে ফেলবো। এখনো